সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে সেশনটা চলবে সেটা হচ্ছে যে আমি যে 22 তারিখে তোমাদের যে পরীক্ষা নিয়েছিলাম, তো অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো, ভালো পরীক্ষা দিয়েছো। তো সেই যে 22 তারিখে যে পরীক্ষা দিয়েছো তার অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করবো বলেই আজকের এই সেশনটা। তো কালকে আমার কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল, মানে একটা জায়গাতে মেসেজ করে পাঠিয়েছে যে কিছু ইউপ্যাক নোমেনক্লেচার, কিছু ইউপ্যাক নোমেনক্লেচার আমাকে জানতে চেয়েছে। তো সেটা আমি এই যে অ্যান্সারগুলো বলবো, তারপরে ওই ইন্টারেস্টিং যে নোমেনক্লেচারগুলো আছে সেগুলো আমি তোমাদের বলবো। তো সবাই মোটামুটি আমাকে মেসেজ করে দেখিয়েছো, কোশ্চেনের খাতা শেয়ার করেছো, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো। তো আমি বলবো পার্সোনালি মেসেজ না করে তোমরা ওই মেসেজটাকে, মানে যে তোমাদের যে খাতাগুলো, পরীক্ষার খাতাগুলো, সেগুলো তোমরা ওই গ্রুপে শেয়ার করো, যাতে সমস্ত ছাত্রছাত্রী দেখতে পারে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে ভুলটা ধরতে পারে যে কে ভালো লিখেছে বা কে খারাপ লিখেছে। তো একটা ব্যাপার হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে কিছু জিনিস রয়েছে যার জন্য কেউ ভালো নম্বর পায় বা কেউ খারাপ নম্বর পায়। কীরকম? ধরো কোনো ক্লাসে 1 থেকে 10 রোল নম্বর বা 1 থেকে 20 রোল নম্বর পর্যন্ত তুমি দেখবে সবাই 100টা কোশ্চেন, 100 নম্বরে যদি পরীক্ষা হয়, 100 নম্বর পরীক্ষাতে 100 সবাই মোটামুটি 20 জন বা 15 জন মতো বা 1 থেকে 10 জন মতো দেখবে যাদের রোল নম্বর রয়েছে, তারা ওই পুরো 100 নম্বরই করে আসে। কিন্তু ওদের মধ্যে কি হয়, খাতাতে নম্বরের ডিভিশন হয় কি করে? সবাই একই রকমই করে এসছে, সবাই একই অ্যান্সার দিয়ে এসছে, তাতেও ওদের নম্বর কেন কমে যায়? বা কিছু নম্বর কমে গেল, 1 নম্বর 2 নম্বর কমে যাওয়ার জন্য ওরা ফার্স্ট বা সেকেন্ড হলো না বা ভালো নম্বর পেলো না, এই জিনিসগুলো ঘটে। তো কিছু জিনিস রয়েছে যেটা হচ্ছে সায়েন্স, এটা সায়েন্স যে তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার তো অবশ্যই লিখবে, কিন্তু তার সঙ্গে তোমাদেরকে কী করতে হবে জানো তো? কিছু জিনিস রয়েছে যেটা দেখতে যেন সুন্দর হয়। তোমার হাতের লেখাটার কথা আমি বলছি না, আমি বলতে যাচ্ছি যে তুমি যে উত্তরটা রিপ্রেজেন্ট করছো তোমার খাতাতে, সেই রিপ্রেজেন্টটা যেন খুব ভালো হয়। যাতে ধরো তোমাকে আমি বললাম, আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যে ব্যাপারটা হচ্ছে কি, তোমার প্রথম কোশ্চেনটা ছিল কি, E/M রেশিও অফ ইলেকট্রন কত? আমার প্রথম কোশ্চেনটা কি ছিল? E/M রেশিও অফ ইলেকট্রন। তো এটা সবাই কি লিখেছে? এটা সবাই লিখেছে যে 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। এটা কিন্তু সবাই লিখেছে, E/M ইলেকট্রন, এটা সবাই লিখেছে। তো এখানে সবাই তোমাকে 1 নম্বর অবশ্যই দেবে, এটাতে তোমার এটা ঠিক, এটা তোমাকে 1 নম্বর অবশ্যই দেওয়া হবে, কোনো ইয়ে নেই। ধরো তুমি যদি এই জিনিসটাকে সুন্দর করে, মানে ধরো লিখলাম আমি এভাবে বললাম যে থমসনের পরীক্ষা অনুযায়ী ইলেকট্রনের E/M সমান এত। এটা বলতে পারি আমি যে থমসনের পরীক্ষা অনুযায়ী E/M রেশিও অফ ইলেকট্রন, তোমার বাংলায় বললে যে রেশিওটা কত হচ্ছে, এত হচ্ছে। যদি সেটাকে আবার আরও ভালোভাবে লিখতে চাও, তখন কি লিখবে? যে ক্যাথোড রশ্মির আধান বাই ক্যাথোড রশ্মির ভর সমান যেটা আছে সেটা তুমি বসিয়ে দেবে। এতে কি হয়? এতে দেখো, তুমি এটা লিখলেও তুমি 1 নম্বর পাবে, আর তুমি যদি লেখো যে থমসনের পরীক্ষা অনুসারে বা অনুযায়ী E/M ইলেকট্রনের মান সমান ক্যাথোড রশ্মির আধান বাই ক্যাথোড রশ্মির ভর সমান এত। এতে কি হয়, ধরো এতেও তুমি 1 নম্বর পাবে, তুমি কিন্তু তোমাকে কেউ 1.5 নম্বর বা 2 নম্বর দেবে না। কিন্তু যখন তুমি এই জিনিসটা এভাবে রিপ্রেজেন্ট করবে, একটা খাতার মধ্যে এটা রিপ্রেজেন্ট হবে, তখন তোমার ইম্প্যাক্ট, মানে যে স্যার তোমার খাতাটা দেখছেন তার কাছে ইম্প্যাক্টটা অনেকটা বেড়ে যাবে। যখন আমরা 2 নম্বর 2 + 2 + 1 এরকমের পরীক্ষা দিই, বা ধরো 3 + 1 + 2 এরকম পরীক্ষা দিই, তখন কি করে স্যারেরা, তুমি উত্তরও ঠিক দিয়েছো, কিন্তু তখন দেখবে তোমার এখানে হাফ হয়ে 1.5 হয়ে যাবে, এখানে 1.5 হয়ে যাবে, এখানে হয়তো 2.5 হয়ে যাবে। এই যে হাফ মার্কসগুলো যেটা কেটে নেওয়া হয়, সেটা এই কারণে হয়। তুমি যদি প্রথম থেকে ছোট ছোট ব্যাপারগুলো, মানে এই যে ছোট ছোট যে ইম্প্যাক্টফুল ব্যাপারগুলোকে যদি তুমি
রিপ্রেজেন্ট করতে পারো খুব ভালোভাবে, তোমার খাতাতে তোমার নম্বরটা আরও ভালো হবে। তখন কী হবে, তুমি যদি ওই 2 নম্বরের কোশ্চেনটা খারাপও লেখো, তোমাকে 2-এ 2 দেওয়া হবে বা 3-এ 3 দেওয়া হবে। বুঝতে পারছো ব্যাপারটা কী হচ্ছে? একই রকমই লিখছো কিন্তু নম্বর তোমার হাফ কেটে নেওয়া হচ্ছে। এটা স্যারেদের স্যার এটা করেন, এটা নর্মালি স্যারেরা করেন। তার কারণটা হচ্ছে হয় উনি ফার্স্ট সেশনে থাকেন বা ওনার পছন্দ হয় না, যে কোনো একটা ব্যাপার। তো সেই জন্য আমি বলবো যে একজন স্যারের কাছে যে তোমার যে রিপ্রেজেন্টেশনটা হবে সেটা খুব যেন ভালো হয়। মানে ব্যাপার বলা হয় যেটা, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তোমার কিছুটা দর্শন তো তোমার থাকতেই হবে। আগে যতক্ষণ তুমি দর্শন না দিচ্ছ ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত তোমার গুণ বিচার হবে না। বুঝতে পেরেছ? বা ধরো আরও একটা উদাহরণ তোমাদের দিই, যেমন ধরো দেখবে যখন আকাশ থেকে বিদ্যুৎ চমকায় তখন দেখবে লাইটটা আমরা প্রথম দেখতে পাই, তারপরে তার সাউন্ডটা আসে। মানে তুমি কোনটা দেখতে পাচ্ছ, আগে দর্শন হচ্ছে তোমার, তারপর তুমি তার গুণ বিচার করছো কানের মাধ্যমে। ঠিক সেইভাবে আমি বলবো যে তোমরা যখন এক্সাম দেবে তখন তোমার যে উত্তরটা হবে সেটা যেন একটা ইম্প্যাক্টফুল উত্তর হয়। ঠিক আছে? এরপরে কোশ্চেনটা ছিল কি, ইলেকট্রনের চার্জ কত। তো আমরা লিখতে পারি যে ইলেকট্রনের চার্জ কত, তুমি ডাইরেক্ট লিখতেই পারো যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, সিও লিখতে পারো বা কুলম্বও লিখতে পারো। ওকে, তো এই জায়গাতেও যদি তুমি লিখো যে মিলিকানের ওয়েলড্রফ পরীক্ষা অনুসারে ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, তো দেখবে তোমাকে একই দেওয়া হবে, কিন্তু প্রফেসরের কাছে মানে যে স্যারের কাছে তোমার খাতা যাচ্ছে সেই স্যার তোমাকে বুঝবে যে এই ছেলেটা পড়াশোনা অনেকটা করেছে এবং অনেকখানি জানে। ওকে, তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমরা মনে রাখবে, এই ছোটো ছোটো ট্রিক্সগুলোকে। এরপরে দেওয়া আছে যে ইলেকট্রনের চার্জ কেন প্রোটনের চার্জের সমান হয়। দেখো ব্যাপার হচ্ছে, আমরা জানি যে এটা যদি ধরি অ্যাটম ধরে নিই, এই অ্যাটমটার মধ্যে কি আছে, এখানে প্রোটন রয়েছে। সরি, এটাকে 4 কোণা করে দিলাম, দেখতে খুব বাজে লাগছে। ধরো এটা প্রোটন, মানে এটাকে ধরো আমি নিউক্লিয়াস, প্রথমে এটা বললাম নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের বাইরে তোমার কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। ওকে, তো এই ইলেকট্রনের যে মাস আর এখানে যে নিউক্লিয়াসের মধ্যে যে মাসটা রয়েছে প্রোটনের মাস কখনোই সমান হয় না। শুধুমাত্র কি সমান হয়, ওদের চার্জটা সমান হয় এবং চার্জটা কি হয়, অপোজিট হয়। একজনের প্লাস হয় এবং একজনের মাইনাস হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে নর্মাল ক্ষেত্রে আমরা যে কারণটা খুব ইজিলি বলি, যে আমরা বলি যে পরমাণু, যে নিউক্লিয়াস বা একটা পরমাণু, তাকে আমরা নিস্তড়িত বলি আমরা, কারণ পরীক্ষা হিসেবে আমরা পেয়েছি যে পরমাণু হচ্ছে নিস্তড়িত। তো যদি ইলেকট্রন নেগেটিভ কণার স্রোত হয় বা নেগেটিভ হয়, তাহলে অবশ্যই ভিতরের যে জিনিসগুলো রয়েছে, যে প্রোটন বা যেটা রয়েছে সেটা অবশ্যই পজিটিভ হবে। তাই বলা হয় যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান হয় এই কারণে, কিন্তু বিপরীত হয়। সমান হয় কিন্তু বিপরীত হয়। এরপর একটা তোমাদের জিনিস আমি বলি, যেটা তোমরা একটু নতুন তোমাদের শুনতে লাগবে, হয়তো তোমাদের বইয়ে নেই, তোমাদের বইয়ে ওটা নেই। আমরা এতদিন কি জেনে এসেছি, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, তোমরা এগুলো আশা করি লিখে নিয়েছো। আমরা কি জেনে এসেছি, যে একটা ইলেকট্রন হচ্ছে কি, আমি বলেছি যে ফান্ডামেন্টাল কণা, মানে প্রধান উপাদান, যেটাকে আমরা বলছি প্রধান উপাদান। এই কণাটাকে আর ভাঙা যায় না। আমরা প্রথমে জেনেছিলাম যে একটা পরমাণু বা অ্যাটমকে কিভাবে ভাঙা হয়, একটা ইলেকট্রনে ভাঙা হয়, প্রোটন থাকে তার মধ্যে এবং নিউট্রন থাকে। তো সর্বোচ্চ ক্ষুদ্র মানে একটা মৌলের একটা পরমাণুর মধ্যে, তো একটা পরমাণুর মধ্যে কি আছে, একটা ইলেকট্রন রয়েছে, একটি প্রোটন রয়েছে এবং একটি নিউট্রন রয়েছে। তো এছাড়া আরও অস্থায়ী কণাগুলো রয়েছে, সবই ঠিক আছে, আমি মানছি কিছু অস্থায়ী কণাও রয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা জেনে নাও যে প্রোটন এবং নিউট্রনকেও ভাঙা যায়। প্রোটন এবং নিউট্রনকেও আমরা ভাঙতে পারি। সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এখন নতুন আবিষ্কার হয়েছে কোয়ার্ক। নতুন কি আবিষ্কার হয়েছে? কোয়ার্ক। এটা কি, এই যে কোয়ার্ক যেটাকে বলা হয়, এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, টাইনি পার্টিকেলস। এই কোয়ার্কটাই প্রোটন বা নিউট্রনের মধ্যে থাকে। তো এই যে কোয়ার্কটা, এই কোয়ার্কটা ক প্রকারের সেটা আমি লিখছি এখানে।
এটা একটু মুছছি, হ্যাঁ। তো কোয়ার্ক হচ্ছে 6 টাইপের কোয়ার্ক রয়েছে, 6 টাইপসের কোয়ার্ক রয়েছে। কি কি? এক হচ্ছে কি আপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, ঠিক আছে। আর কি রয়েছে? স্ট্রেঞ্জ কোয়ার্ক, স্ট্রেঞ্জ, এবং টপ আপ বটম, আরেকটা হচ্ছে ডাউন কোয়ার্ক এবং টপ কোয়ার্ক। 6 ধরনের কোয়ার্ক পাওয়া যায়। যে কোয়ার্কটার হচ্ছে কি কি? এক হচ্ছে আপ বটম বা টপ বটম, আপ ডাউন, চার্ম অ্যান্ড স্ট্রেঞ্জ। এই যে এই 6 ধরনের কোয়ার্ক পাওয়া যায়, এই কোয়ার্কের সমষ্টি নিয়ে প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে। তো এই প্রোটন এবং নিউট্রন কোন কোন কোয়ার্ক দিয়ে তৈরি হয়েছে সেটা আমি বলছি। তো এদের একটা চার্জ রয়েছে, এদের বিভিন্ন মধ্যে একটা চার্জ রয়েছে। তো আপের চার্জ হচ্ছে কি +2/3, টপেরও চার্জ হচ্ছে +2/3, এবং চার্মের চার্জ হচ্ছে +2/3, বাকিদের চার্জ হচ্ছে -1/3। ওকে, এটা তোমরা লিখে নাও একটুকু, তারপরে আমি এটাকে মুছবো। তো ব্যাপার হচ্ছে যে একটা প্রোটন কি দিয়ে তৈরি হয়, কোন কোন কোয়ার্ক নিয়ে প্রোটন কি দিয়ে তৈরি হয়? প্রোটন তৈরি হয় দুটো আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক, 1 ডাউন কোয়ার্ক। ব্যাপার হচ্ছে এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, তবু তোমরা জেনে রাখো, কারণ এগুলো কোয়ান্টাম কেমিস্ট্রিতে আছে, তোমরা তো জেনে রাখাটা দরকার, এগুলো নতুন ইনফরমেশন। তো একটা প্রোটন কি হচ্ছে? একটা দুটো আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্কের সংমিশ্রণ। এটাকে দেখবে এভাবে লেখা হয়, একটা প্রোটন যদি এরকম হয় তাহলে দুটো আপ কোয়ার্ক ইউ ইউ, একটা ডাউন কোয়ার্ক। তো এরা তিনজনেই নিজেদের মধ্যে আকর্ষণ বলে আকৃষ্ট থাকে। সেই আকর্ষণ বলে যে আকৃষ্ট থাকে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কি বলছি? গ্লুয়ন্স। ওকে, এই জিনিসটাকে আমরা কি আবার বলি? হেড্রনও বলি। তোমরা আরও কণার নাম শুনবে, বোসন কণা বা হিগস বোসন, এগুলো শুনবে, এগুলো পরবর্তীকালে আবার আমি বলবো, এগুলো ডিটেলসে আমি বলবো। তো আজকে যেটা আমি বলছি যে প্রোটনটাকে ভাঙা হচ্ছে 2 আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্কের মাধ্যমে। তো এখানে আমি চার্জটা বসিয়ে নেব, যে প্রোটন যে পজিটিভ সেটা আমি বসিয়ে নেবো, বসিয়ে দেখবো, দেখো আপ কোয়ার্ক দুটো মানে +2/3 +2/3, 1 ডাউন কোয়ার্ক হচ্ছে কি -1/3। তো এটা করলে কি হবে? 1 আসবে। ওকে, তো এরপরে হচ্ছে কি একটা নিউট্রন, যদি নিউট্রন হয়, নিউট্রনের ক্ষেত্রে কি হবে? নিউট্রনের ক্ষেত্রে দুটো ডাউন কোয়ার্ক থাকবে, 2 ডাউন কোয়ার্ক প্লাস 1 আপ কোয়ার্ক। দুটো ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক থাকবে। তাহলে কি হচ্ছে? দুটো ডাউন কোয়ার্কের মান কি বলেছি আমি? -3। তাহলে -3 বসে দিলাম, খুব ছোট্ট করে বসাচ্ছি এখানে, -3 একটা আপ কোয়ার্ক কত? +2/3। তো এটাও দেখবে মানটা আসবে কি 0। তো নিউট্রন, এখান থেকে আমরা বলি যে নিউট্রন হচ্ছে কি নিস্তড়িত এবং প্রোটন কি? প্রোটনের চার্জ হচ্ছে কি 1। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো যে এক চার্জ এটা থাকে। তো এখান থেকে আমরা বললাম যে প্রোটন এবং নিউট্রনকে ভাঙা যায়, কিন্তু ইলেকট্রনকে ভাঙা যায় না। ইলেকট্রন হচ্ছে একটা প্রধান কণা বা ফান্ডামেন্টাল কণা, এবং এদের মধ্যে যেমন প্রোটনের মধ্যে যে স্ট্রাকচার রয়েছে, এই যে প্রোটনের যে স্ট্রাকচার, দুটো ইউ একটা ডি, বা নিউট্রনের স্ট্রাকচার দুটো ডি, নিউট্রনের স্ট্রাকচার হচ্ছে দুটো ডি আর একটা ইউ। তো এই যে স্ট্রাকচার, ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচারটা, ইলেকট্রনের ক্ষেত্রে কোনো ভিতরে কোনো স্ট্রাকচার থাকে না। তার জন্য ইলেকট্রনকে ফান্ডামেন্টাল কণা বলা হয় এবং প্রোটন এবং নিউট্রনকে ফান্ডামেন্টাল কণা বলা হয় না। এবং তোমরা যখন আমি অ্যানোড রশ্মিটা পড়িয়েছিলাম, অ্যানোড রশ্মিতে আমি বলেছিলাম যে প্রোটন, যে আমরা যাকে প্রোটন আমরা বলছি, সেটা কিন্তু অ্যানোড রশ্মির যে গ্যাস মলিকিউল, সেই গ্যাস মলিকিউলস থেকে তৈরি হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম এভাবে, কি বলেছিলাম, যে যখন এটা তোমার হচ্ছে, এটা চেম্বারটা ধরো,
এটা হচ্ছে তোমার সেই অ্যানোড রশ্মি যখন বিজ্ঞানী গোল্ডস্টেইন অ্যান্ড রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটা ছিল, এই জায়গাতে কি ছিল, এই জায়গাতে তোমার অ্যানোডটা ছিল, আর এইখানে একটা পারফোরেটেড ক্যাথোড ছিল যেটাতে হোল হোল করা ছিল। তো তুমি এখান থেকে গ্যাসটা বার করে নিয়েছিলে, এবং এই জায়গার মধ্যে গ্যাসের যে প্রেসারটা ছিল সেটা 10⁻⁻1 mm/Hg ছিল। আর এবং উনি একটা প্রেসার রেখেছে, এই ভোল্টেজ দিয়েছিলেন কত, 10,000 ভোল্টেজ দিয়েছিলেন। তখন দেখেছিলেন যে ক্যাথোড থেকে, ক্যাথোড হচ্ছে নেগেটিভ এবং অ্যানোড হচ্ছে পজিটিভ, তো ক্যাথোড থেকে রশ্মি এই দিকে, অদৃশ্য রশ্মিগুলো এই দিকে যাচ্ছে, এবং যাওয়ার সময় নর্মালি এটা যাবে, এটা নর্মালি যাবে যখনই এই দুটোকে আমরা একটা 1000 ভোল্ট, এই 10,000 ভোল্ট দেব। তো উনি লক্ষ্য করলেন যে এই পেছনে কিছু দৃশ্যমান রশ্মি দেখা গেল। তো তখন বুঝলেন, যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আমরা যে গ্যাসের যে প্রেসারটা যেটা কমিয়ে বাড়িয়ে দিয়েছিলাম, সেই গ্যাসের যে এখানে যে মলিকুলসগুলো রয়েছে, এটাকে মুছছি, এখানে যে মলিকুলসগুলো রয়েছে, যে গ্যাসের যে মলিকুলসগুলো রয়েছে, সেই মলিকুলসগুলোর মধ্যে এসে কি হচ্ছে, ক্যাথোড রশ্মিটা ধাক্কা দিচ্ছে, খুব জোরে ধাক্কা দিচ্ছে, এবং করে এসে জোরে ধাক্কা দিচ্ছে, টুক করে তখন কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। গ্যাস মলিকুলসে ইলেকট্রন থাকে, তো ইলেকট্রনগুলো বেরিয়ে গেল। এই ইলেকট্রনগুলো, এই ক্যাথোড রশ্মিও তো একটা ইলেকট্রনের স্রোত, তো এটা কি করছে, এই অ্যানোডে চলে আসছে। তো এই গ্যাস মলিকুলসগুলো তখন কি হচ্ছে, প্লাসে পরিণত হচ্ছে। তো তখন এই গ্যাস মলিকুলসগুলো ব্যাক করে এই যে হোলগুলো পাস করে ও কি করছে, পেছনের দিকে চলে যাচ্ছে। তো সেটাকে আমরা কি বলছি, প্রোটন বলছি বা অ্যানোড রে বলছি। তো এটা যখন আমরা পরীক্ষা করে দেখলাম যে এটা, তখন আমরা বললাম যে এটা হচ্ছে পজিটিভ স্রোত, তো এটাকে আমরা প্রোটন বললাম। ঠিক আছে, এটা তোমরা বলেছিলাম, আবার আমি তোমাদেরকে বললাম। তো এই জিনিসটা তোমাদেরকে ইনফরমেশনের জন্য বললাম, যে কোয়ার্কের ব্যাপারটা, যে ইলেকট্রন হচ্ছে প্রধান উপাদান। তোমাদের যদি কেউ বলে ইলেকট্রন প্রধান উপাদান কেন, বা প্রোটন প্রধান উপাদান নয় কেন, তার কারণটা তোমরা এটা বলে দেবে। ওকে, তোমাদের এটা জানা দরকার, পরবর্তীকালে যদি হায়ার স্টাডিজে দাও তখন এগুলো হয়তো লাগতে পারে। ওকে, এর পরের কোশ্চেনটা হচ্ছে, কোথায় গেল, যে নিউট্রনের ভর কত। পরের কোশ্চেন হচ্ছে নিউট্রনের ভর কত। তো আমরা নিউট্রনের ভরটা তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে নিউট্রনের ভর হচ্ছে 1.76 × 10⁻⁻24 গ্রাম। আমরা কিভাবে লিখবো, ধরো কোশ্চেনের নাম্বার দিলাম 2 নাম্বার, এটা ধরো সরি 2 নম্বরের কোশ্চেন না, এটা 3 নম্বরের কোশ্চেন। তো লিখলাম যে নিউট্রনের ভর হলো, দিয়ে এটা লিখলে দেখতে ভালো লাগে। ব্যাপার হচ্ছে তুমি যদি লিখো নিউটনের ভর সমান এত, ইটস ওকে, নো প্রবলেম, কোনো কেউ নম্বর তোমার কেটে নেবে না। ওকে, এরপর হচ্ছে কি, নিউট্রনের চার্জ কত লিখেছিলাম। তো নিউটনের কোনো চার্জ নেই, চার্জ হচ্ছে 0। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম সেই কোয়ার্কের ব্যাপার নিয়ে। তো কোয়ার্কের মধ্যে কি ছিল, যে আমি বলেছিলাম যে ডাউন কোয়ার্ক ছিল 2টো, আর প্লাস আপ কোয়ার্ক ছিল 1টা। তো ডাউন মানে হচ্ছে -3, এটা হচ্ছে +2/3 সমান 0। তো এভাবে নিউটনের চার্জ হচ্ছে কি 0। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে কি, থমসনের মডেলের ড্রব্যাকস। আমি দেখেছি যে আমি ড্রব্যাকস লিখেছি, এই ড্রব্যাকস লিখেছি, অনেকেই ইংলিশটা বুঝতে পারোনি। দেখো একটা কথা তোমাদের বলি, তোমরা পড়ার সময় তোমরা ইংলিশটাকে একটু পড়ার চেষ্টা করো, মানে ওই ইংরেজির যে টার্মগুলো রয়েছে, কারণ টার্মগুলো যদি তোমরা না পড়ো তাহলে কি হবে, যখন তোমরা নিটের পরীক্ষা বা জয়েন্টের পরীক্ষাতে বসবে তখন কিন্তু খুব অসুবিধা হবে তোমাদের টার্মের সঙ্গে, তখন ওগুলো তো বাংলাতে কোশ্চেন হবে না তোমার। তো তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। তো টার্মগুলোর সঙ্গে পরিচিত হোক। আমি জানি তোমরা সব অ্যান্সার জানো, কিন্তু তোমরা সেখানে কি অ্যান্সার করতে পারবে না, তার কারণটা হচ্ছে কি, তোমরা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত নয়। ওকে, তো থমসনের যে মডেলের ড্রব্যাকস মানে কি, সেই মডেল কি কি ব্যাখ্যা করতে পারেনি, বুঝতে পেরেছো। তো থমসনের মডেলটা কি ব্যাখ্যা করতে পারেনি, অনেকে ঠিক লিখেছো, আবার অনেকে ভুলও লিখেছো। তো আমি বলবো বইটাকে বারবার বলছি, স্যারদের কাছ থেকে তোমরা নোট নাও, কোনো অসুবিধে নেই, নোট পড়ো সেটাও ঠিক আছে, কিন্তু তার আগে বইটাকে খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো, এবং লাইনে যদি কোনো ওয়ার্ড বা কোনো জিনিসটা মনে লাগছে ওটাকে হাইলাইট করো, হাইলাইটার দিয়ে হাইলাইট করো, যাতে নোটে আর বা নিজেও তো যদি তুমি নোট তৈরি করো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে বইটাকে খুব খুঁটিয়ে পড়ো, যাতে পরবর্তীকালে কোনো কোশ্চেন যাতে আটকে না যায়। আমি বারবার বলছি, কখনো সাজেশন করে পড়বে না, সবসময় বইটাকে ভালো করে পড়বে।
তো থমসনের যে ড্রব্যাকসগুলো রয়েছে সেই ড্রব্যাকসগুলো আমি আগে বলেছি, তো আশা করছি এখন না বললেও চলবে। তবু আমি বলে দিচ্ছি যে থমসনের মডেলটা কি, থমসনের মডেল কি হচ্ছে নিউট্রন, এই পরমাণুর যে স্টেবিলিটি, সেই পরমাণু বা অ্যাটমের যে স্টেবিলিটি সেটা ব্যাখ্যা করতে পারে না। আর যে পাম পুডিং মডেল যেটা দিয়েছিল, পাম পুডিং যে মডেলটা বলেছিল যে একটা ক্ষীর রয়েছে, দুধ রয়েছে, এর মধ্যে যে কাজু কিশমিশগুলো আমি বলছিলাম না, সেই কাজু কিশমিশগুলো হচ্ছে তোমার ইলেকট্রন, আর যে বাকি যে তোমার দুধটা রয়েছে এই দুধটাকে উনি বলছেন কি প্রোটন। মানে পুরোটা পজিটিভ আর এর মধ্যে ইলেকট্রনগুলো এরকম করে কাজু কিশমিশের মতো পড়ে আছে। বা ওয়াটারমেলন মেথডটাও ওই উনি বলেছিলেন যে ওয়াটারমেলন মেথড, ওখানেও যে কাজু এই যে কালো কালো বীজগুলো ছিল সেগুলোকে ইলেকট্রন বলেছেন, আর বাকি পোর্শনটাকে কি বলেছেন যে পজিটিভ মানে প্রোটন টাইপের পজিটিভ। তো এই মডেলটা ফেল করে গিয়েছিল। ওকে, তার কারণটা কি, আর যখন রাদারফোর্ড ওই আলফা স্ক্যাটারিং যে মডেলটা, আলফা স্ক্যাটারিং যে যখন এক্সপেরিমেন্টটা করেছিলেন তখন উনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে যে অংশটা বাইরে, যে এই যে বাকি অংশটা নিউক্লিয়াস ছাড়া ম্যাক্সিমাম অংশটা হচ্ছে ফাঁকা, শূন্যস্থান আছে ওর মধ্যে। কিন্তু উনি কি বলেছিলেন, না শূন্যস্থান নেই, পুরোটা হচ্ছে পজিটিভে ভর্তি, ওর মধ্যে কাজু কিশমিশের মতো তোমার ইলেকট্রনগুলো পড়ে আছে। তো এই জন্য পাম পুডিং মডেলটা ওই নিউট্রন এই পরমাণু মডেলটাকে ব্যাখ্যা করতে পারেনি। থমসনের এইভাবে মডেলগুলো কি হয়েছে, ড্রব্যাকসগুলো রয়েছে। এছাড়া কি হচ্ছে যে উনি বলেছিলেন যে অ্যাটমের যে মাস পরমাণুর যে ভর, এই ভরটা পুরো অ্যাটমটাকে ঘিরে রয়েছে। মানে পুরো অ্যাটম তুমি যেখানেই ওয়েট করো না কেটে, ধরো এই জায়গাটা আমি যদি কেটে নিই, এই জায়গাটা ওয়েট করি, তাহলেও যে ভরটা পাবো এখানটাও কেটে গেলেও একই রকম ভর পাবো। বুঝতে পারছো? মানে উনি বলছেন যে ভরটা পুরোটাতে বাংলাতে কি বলে, মানে পুরোটাতে ভরে আছে। তো কিন্তু রাদারফোর্ড বললেন কি না, যে পরমাণুর যে ভর তা একটা কেন্দ্রে রয়েছে, যে কেন্দ্রটাকে উনি বলেছিলেন নিউক্লিয়াস। ওকে, তো এই জিনিসটা রয়েছে, বুঝতে পেরেছো? পরের কোশ্চেন হচ্ছে কি, রাদারফোর্ড মডেলে কেন পরমাণু স্থায়িত্ব নিয়ে ব্যাখ্যা করতে পারেনি? রাদারফোর্ড মডেল কেন পরমাণু স্থায়িত্ব নিয়ে ব্যাখ্যা করতে পারেনি? তাহলে যেসব মডেলগুলো পরপর আসছে, এক একটা মডেল ভেঙে যাচ্ছে, নতুন মডেল আসছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো রাদারফোর্ড যখন বললেন, পরমাণু মডেল দিলেন যে একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, তার চারপাশে ইলেকট্রন রয়েছে। ওকে, এবং সেই ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো কি হচ্ছে একটা সার্কুলার, মানে একটা বৃত্তাকার পথে এই নিউক্লিয়াসটাকে প্রদক্ষিণ করছে। ওকে, এটা উনি বললেন। কিন্তু দেখা গেছে যে বিজ্ঞানীর নামটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের মতবাদ অনুযায়ী যদি কোনো চার্জড পার্টিকেল, মানে যে ধরেন ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, নেগেটিভ চার্জ পার্টিকেল, তো ম্যাক্সওয়েল বলেছেন যে একটা চার্জড পার্টিকেল যখন কোনো বৃত্তাকারে বা ঘোরাঘুরি করে তখন কি হয়, ওর মধ্যে যে চার্জটা রয়েছে সেই চার্জটা বিকিরিত হতে থাকে। ওকে, তো এইভাবে যদি চার্জটা বেরিয়ে যেতে থাকে তখন কি হবে, এই ইলেকট্রনটা, ধরো এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে, এই যে ঘুরছিল, এভাবে এসে নিউক্লিয়াসকে ধাক্কা মারবে। দাও ছবিটাকে একটু সুন্দর করে এঁকে দিই, দেখতে কি বাজে লাগছে। ধরো এটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন, একটু বড় করে দিচ্ছি, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটা কি হচ্ছে ঘুরছে, যেহেতু এটা চার্জ পার্টিকেল, ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী এই চার্জ পার্টিকেলটা যখন ঘুরবে তখন কি হবে, ঘুরতে ঘুরতে কি করবে, নিরবিচ্ছিন্নভাবে ও কি করবে, শক্তি যে এনার্জিটা ও রিলিজ করতে থাকবে, মানে এনার্জিটা ও ছেড়ে দেবে, শক্তিটাকে ও বিচ্ছিন্ন করবে, নিজে থেকে ছাড়বে আর কি, শক্তিটা ছাড়বে। তো যদি বিচ্ছিন্ন যেটা করছে তখন কি হবে, যদি এই রাদারফোর্ড মডেল সেটা ব্যাখ্যা করতে পারে না। তার কারণটা হচ্ছে কি, যে এই ইলেকট্রনটা যদি শক্তি ছাড়তে থাকে তাহলে কি হবে, ওর ক্ষমতা কমতে থাকবে, শক্তি ছাড়লে ক্ষমতা যখনই কমবে তখন এইভাবে ঘুরতে ঘুরতে ও আসবে,
এসে কি করবে, একটা সময় এসে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা মারবে, কারণ নিউক্লিয়াস তাকে টানছে, নিউক্লিয়াস তাকে কি করছে, টানছে। তার কারণ হচ্ছে কি, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন বল কাজ করে, যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন বা অ্যাট্রাকশন, যেটাকে আমরা স্থির তাড়িতিক বল বলি। সেটা কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বা অ্যাট্রাকশন। তো যখন এই ইলেকট্রনটা ঘোরাফেরা করে, ঠিক সেই সময় এই দিকে একটা কেন্দ্রাতিক বল কাজ করে। সেই বলটা কি কাজ করে, তাকে কি বলা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি সমান হয়, তখনই মাত্র ইলেকট্রনটা এই পথে ঘুরতে পারবে। ওকে, এবং পরবর্তীকালে যে রাদারফোর্ড বলেছিলেন যে এই যে যে ঘোরার যে পথটা সার্কুলার হয়, আফটার অল এই কিন্তু এটা সার্কুলার হয় না। ঠিক আছে, এইভাবে তোমরা বইয়ে পড়বে যে রাদারফোর্ডের মডেল, আর এইভাবে পরমাণুর যে ইয়ে রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে পারে না। তো যখনই তুমি এটা লিখবে তখন সুন্দর করে ছবি আঁকবে, এবং ছবি আঁকার পরে মানে একটা যেন বুঝতে পারা যায় যে এখান থেকে একটা ফোর্স বেরিয়ে যাচ্ছে, কেন্দ্রাতিক ফোর্স যেটাকে বলছে, মানে যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বেরিয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়াস একটা ফোর্সকে দিয়ে ইলেকট্রনটাকে টেনে রাখছে। সেই সমস্ত জিনিসগুলো দিলে কি হয়, তোমার দেখতে খুব সুন্দর লাগে। যখন যদি তোমার 2 নম্বর দেওয়া থাকে, তোমাকে প্রফেসর বা স্যার তোমাকে 2 নম্বর তোমাকে ইজিলি দিয়ে দেবেন। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা মুছে দিলাম। পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেনটা আছে ইলেকট্রনের মাস কত। তাহলে আমি লিখবো কি, ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস হলো কি লিখবো, যে আমরা পেয়েছি, মানে কিরকম ভাবে পেয়েছিলাম, যে ইলেকট্রনের চার্জ যেটা ছিল বাই, আর কি ছিল, ই বাই এম রেশিও, সেটা তুমি লিখতেও পারো, বা ই বাই এম। এইখান থেকে তুমি কি করেছিলে, যে চার্জটা পেয়েছিলে, মানে সরি মাসটা পেয়েছিলে। তো মাসটা পেয়ে কত বসিয়েছিলে, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম বাই 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। এটাই তো ঠিক লিখছি? ইয়েস। তো এখান থেকে উনি ক্যালকুলেট করে পেয়েছিলেন 9.11 ইন্টু 10⁻24 গ্রাম। 31 কেজি হবে, এটা 24 গ্রাম হবে, সরি 28 গ্রাম হবে। দেখছো সব জিনিস কিরকম ভাবে গুলিয়ে যাচ্ছে, ইন্টু 10⁻31 কেজি। তো এইভাবে তোমাকে লিখতে হবে যে কোনো জিনিসকে। তুমি যদি তোমাকে বলা হয় 2 নম্বর, আমি দেখো ওই কোশ্চেনের পাশে দিয়েছি 2 নম্বর বলে, তো আমি দেখতে চেয়েছিলাম তোমরা কোশ্চেনটা পড়েছো, কিন্তু তার পাশে যে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা তোমরা পড়োনি। ওটাকে একটু লক্ষ্য করো যে তোমাদের কোশ্চেনের অ্যান্সারের ডিস্ট্রিবিউশনটা কিভাবে রয়েছে। তো যেরকম উনি চাইবেন, যেরকম নম্বর দেবেন, তোমাকেও সেরকম করতে হবে। মানে যেরকম অতিথি তার সঙ্গে সেরকম ব্যবহার। তো অতিথির মানে কি বলো, বিদেশ থেকে অতিথি এসছে, তো তারকে কফি দেওয়া হবে, আর এমনি পাশাপাশি অতিথি যারা বন্ধু বান্ধব সামনে থাকে ওদেরকে চা দেওয়া হবে। ঠিক সেরকম ভাবে তোমাকে এখানে কফি দিয়ে পরিবেশন করতে হবে, মানে তোমার রিপ্রেজেন্টেশনটা সেভাবে হবে। ওকে, তো এর বেশি আর কিছু বলছে না এখানে। পরের কোশ্চেনটা কি আছে, যে আলফা স্ক্যাটারিং, ক্যাথোড রশ্মি সরলরেখায় চলে, ব্যাখ্যা করো। দেখো অনেকেই কোশ্চেনে অ্যান্সার লিখেছো যে ক্যাথোড রশ্মি সরলরেখায় চলে, তার কারণ দিয়েছো যে এখানে তুমি একটা কোনো ধাতব পাত রেখেছো, পাতলা পাত রেখেছো, এবং এই ধাতব পাতের এই জায়গাতে কি হয়েছে, একটা ছায়া পড়েছে, যেটাকে প্রতিচ্ছায়া বলা হচ্ছে। তো এটা অবশ্যই ঠিক, আমি না কিছু বলছি না। তোমাকে এখানে নম্বর ডিস্ট্রিবিউশনে 2 দেওয়া হয়েছিল, তোমাকে একটু লিখতে হতো। তো আরও কিছু জিনিস বলা ছিল, যে ক্যাথোড রশ্মি তুমি বলতে পারতে যে নলটার মধ্যে যে গ্যাসের যে মলিকিউলসগুলো ছিল, গ্যাস মলিকিউলসগুলো অনেকখানি কম ছিল, এবং যার জন্য যখন ক্যাথোড রশ্মিতে ওই 10,000 ভোল্ট দিয়ে যখন ক্যাথোড রশ্মিটা যাচ্ছিল অতি দ্রুত বেগে, তখন গ্যাস মলিকিউলসগুলোর সঙ্গে কোনো ধাক্কা খায়নি, এবং যার জন্য কি হচ্ছে, ওই রশ্মিগুলো সরলরেখায় চলে। যদি এটা বলো তাতে কোনো ক্ষতি নেই। তো
এমনি যে এটা অ্যান্সার দিয়েছো সেটা অবশ্যই অ্যান্সারটা খুবই ঠিক আছে, তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এছাড়া এটাও বলতে পারো যে এটা একটা ক্যাথোড রশ্মি একটা ঋণাত্মক আধানযুক্ত একটা স্রোত, এবং এই স্রোত কি হচ্ছে যে একটা সামনে কোনো একটা ধাতব প্লেট যদি রেখে দেওয়া হয়, এই ধাতব প্লেটটা কি হয় তার প্রতিচ্ছায়া সৃষ্টি করে। এবং আমরা জানি যে ক্যাথোড রশ্মি যে এক্সপেরিমেন্ট বিজ্ঞানী থমসনের অনুযায়ী ওখানে গ্যাসের যে প্রেসারটা ছিল, গ্যাসের প্রেসারটা ছিল 10⁻³ mmHg এটা ছিল, বা যেটা আমরা বইয়ে এবার 0.1 mmHg ছিল। এইটা লিখে বলতে পারো যে গ্যাস মলিকুলসগুলো কম থাকার জন্য ক্যাথোড রশ্মি সরলরেখায় দ্রুত বেগে চলে এবং যার জন্য কোনো ধাক্কা খায় না, তার জন্য কি হয় গ্যাস রশ্মি এভাবে সরলরেখায় থাকে, এই জন্য ওই নলে সরলরেখাভাবে চলেছে। কোনো অসুবিধা নেই, এটা না বললেও চলবে, যদি বলো ভালো বেটার। পরের কোশ্চেনটা হচ্ছে কি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড কি কি কনক্লুশনে আসেন। দেখো এটা তোমরা বইয়ে পড়লেই বুঝতে পেরে যাবে যে একটা মলিকুলসে এই একটা রাদারফোর্ড কি করেছিলেন, একটা গোল্ড প্লেট নিয়েছিলেন, এই গোল্ড প্লেটের মধ্যে উনি বলেছিলেন যে এই জায়গায় নিউক্লিয়াস রয়েছে, এখান থেকে আলফা যাচ্ছে, ম্যাক্সিমাম রশ্মিগুলো কি হচ্ছে পাস করে যাচ্ছে, ম্যাক্সিমামটাই পাস করে যাচ্ছে, কিছু এভাবে বাঁকছে, কিছু ডাইরেক্ট, আবার খুব কম পরিমাণ একবার এখানে ধাক্কা খেয়ে ব্যাক করে আসছে। এর থেকে উনি বলেছিলেন যে এই জায়গায় কোনো পজিটিভ জিনিস রয়েছে যেটা ধাক্কা দিচ্ছে কোনো পজিটিভ কণাকে, তার জন্য বেরিয়ে যাচ্ছে, এবং এই জায়গার মধ্যে মাসটা পুরো কেন্দ্রিক রয়েছে, বাকি অংশ ফাঁকা রয়েছে, বাগেরা বাগেরা মানে আরও অনেক কিছু রয়েছে, এখন আমার ঠিকঠাক ইয়ে পড়ছে না। আর হ্যাঁ, ইলেকট্রনগুলো সার্কুলার পথে ঘোরাফেরা করছে, সামথিং কিছু একটা হবে। তো তোমরা যেটা লিখেছো ভালো লিখেছো, চেষ্টা করো বইটাকে ভালো করে পড়ার এবং আরও ভালো করে লেখার চেষ্টা করো। আমি চাইবো সবসময় ইমপ্রুভ করো। একটা জায়গাতে একজন অ্যান্সার দেওয়ার পরে ভাবছো যে তোমার অ্যান্সারটাই একমাত্র ঠিক, ওখান থেকে কেউ নম্বর কাটবে না, সেটা নয়। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, প্রত্যেক দিন প্রত্যেক সময় তোমাকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। এরপরে আসছে কি 1 মোল ইলেকট্রনের ভর কত। 9 নম্বরের কোশ্চেনটা আমি দেখছি। 1 মোল ইলেকট্রন, 1 মোল মানেটা কি? 1 মোল মানে হচ্ছে এতগুলো পার্টিকেল, 1 মোল মানে, তাহলে 1 মোল ইলেকট্রন মানে কি 6.023 ইন্টু 10⁻23 নাম্বারস অফ ইলেকট্রন ইন্টু এর কত বলেছি আমি, এর বলেছি কত ভর, তাহলে আমাদের ইলেকট্রনের ভর কত ইন্টু 10⁻31 কেজি বা গ্রাম, তুমি যেটা হোক লিখে, ঠিক আছে, যেটা হোক লিখে এখান থেকে বার করবে। এখানের মানটা মেবি আমি লিখেছি, ইয়েস লিখেছি এখানে 5.48 10⁻7 কেজি। ওকে, তো তোমরা বুঝতে পেরেছো, তোমরা লিখবে যে 1 মোলের ভর হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1 মোল নম্বর এবং তার ভর হচ্ছে এটা, তো তাহলে তার ইয়ে হচ্ছে এটা। অনেকে আমি দেখেছি লাস্টের কেজিটা লেখেনি, ইউনিট না দিলে এটা ভ্যালুলেস। তো তুমি আমি জানি, আমি যখন খাতা দেখবো তখন এটা তুমি ঠিক লিখেছো জানি, কিন্তু তোমাকে আমি নম্বর দেবো না, বা হয়তো মেয়ের খাতিরে হয়তো তোমাকে 1-এর জায়গায় হাফ দেবো, এটা হতেই পারে, সেটা ভালো। এরপরে ধরো এই যে হাফ যেটা দিলাম, সেটা যদি তুমি সব জায়গাতে একই জিনিস করো তাহলে এই হাফটা আমি দেবো না। তো যদি তুমি প্রথম থেকে ভালো ভালো করে লিখে নিয়ে এসছো এই অনুসারে, এটা মানে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন তোমার রয়েছে, তাহলে কিন্তু দেখবে তোমার এই হাফটা হয়তো একেও পরিবর্তন হতে পারে। তো আমি বারবার বলছি, যখন কোনো কিছু লিখবে যেন প্রেজেন্টেশন খুব ভালো হয়। সায়েন্স হতে পারে কিন্তু প্রেজেন্টেশন যেন ভালো হয়। এরপরে কি যে চার্জ কত, তাহলে কি চার্জ হচ্ছে কি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1.602 ইন্টু 10⁻−19 কুলম। তো এখান থেকে চার্জটা লিখবে। আমি অনেককে দেখেছি পরীক্ষা দিয়েছো, এটা গুণ করে রেখে দিয়েছো, আরে ভাই তুমি ক্যালকুলেটরে গুণ করে অ্যান্সারটা তো দাও, অ্যান্সার না দিলে তোমাকে কে নম্বর দেবে? তো এই জিনিসগুলো মাথার মধ্যে বারবার রাখবে যে তোমাকে অ্যান্সারটা এখানে লিখতে হবে। ওকে, পরের কোশ্চেনটা কি ক্যাথোড রশ্মি আর অ্যানোড রশ্মির মধ্যে পার্থক্য লেখো। অনেকেই ভালো লিখেছো, খারাপ লিখেছো, যা লিখেছো। তো আমি যেটা বলতে চাই যে তোমাকে যেহেতু 2 নম্বর দেওয়া হয়েছে, তার মানেটা হচ্ছে তুমি কিছু ভালো পয়েন্ট লিখবে। 2 নম্বর মানে হচ্ছে যদি তুমি 2টো পয়েন্টও লেখো, সেই 2টো পয়েন্ট যেন ভ্যালু, মানে একটা ভ্যালু অ্যাডেড
পয়েন্ট হয়। আমি যদি বলি যে ক্যাথোড রশ্মি পজিটিভ কণার স্রোত, নেগেটিভ কণার স্রোত, এবং অ্যানোড রশ্মি হচ্ছে পজিটিভ কণার স্রোত, এরকম বলতে পারি আমি, এটা ভালো জিনিস। এরপরে কি বলতে পারি, কিছু লিখেছি আমি এখানে, যে আমরা বলতে পারি যে এটা পজিটিভ, এই মানে ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে নির্গত হয়ে কি হয়, অ্যানোডের দিকে যায়। এটাও অ্যানোড থেকে নির্গত হয়ে ক্যাথোডের দিকে যায়, কিন্তু অলরেডি অ্যানোড থেকে নির্গত হয় না, এটা গ্যাস মলিকুলস থেকে নির্গত হয়। ওকে, তো এইখানে ধরো এই পয়েন্টটা তোমার একটা ভ্যালু অ্যাডেড পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা অতটা ভ্যালু দেয় না। তুমি যদি এখানে লিখতে 2 নম্বরে যে ক্যাথোড রশ্মির E/m এর মান হচ্ছে এত, আর এর ক্ষেত্রেও E/m এর মানটা এত, তো ক্যাথোড রশ্মির যে এই ক্যাথোড রশ্মির অণুর যে ভর মাস যেটা হয়, আর অ্যানোড রশ্মির মাস তার থেকে অনেক বেশি হয়, সেই মানটা লিখে দিলে, তো এগুলো হচ্ছে কি, এগুলো ভ্যালু অ্যাডেড মানে ভ্যালুয়েবল কমেন্টস, মানে ভ্যালুয়েবল তোমার কি বলবো পার্থক্য। তো যখন তুমি কোনো কিছু লিখবে না, যদি তুমি দুটো পয়েন্টই দাও, সেটা যেন ভারী ভর কমায়, মানে খুব ভারী হয়, স্যারও দেখে বোঝেন না, ইটস ওকে, তো একে 2 নম্বরে 2 দেওয়াই উচিত হবে। ওকে, না হলে কি হবে, এরকম লিখে যাবে 3-4টা পয়েন্ট লিখে দেবে, স্যারেরা বা প্রফেসরেরা করবে কি 1.5 দিয়ে বসিয়ে দেবে, বাস তোমার হাফ নম্বর চলে গেল। তুমি এসে ভাবলে, ক্যালকুলেশন করে রাখলে যে আমি 2 পাবো, এভাবে তুমি হিসাব করলে যে 100তে আমি হয়তো 95 পাবো, বাস 95টা এসে 80তে দাঁড়াবে বা 70-এ দাঁড়াবে। তো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রেখো, আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো। এখন থেকে না করলে পরবর্তীকালে বোকারটা হয়ে যাবে, কিছুই হবে না। পরেরটা হচ্ছে কি, বোরের সমীকরণ থেকে রিডবার্গ ধ্রুবকটা নির্ণয় করো। ইটস ওকে, আমি দেখেছি একজনই অ্যান্সার করেছে, গুড। তো এটা যখন আমি বোরের এটা পড়াবো, তখন আমি তোমাদেরকে বলবো কিভাবে ধ্রুবকটা ইয়ে করা হয়েছে। এটা গেল, কোথায় গেল, পরের কোশ্চেনটা ছিল, একটু ধরো, হ্যাঁ, পরেরটা কি ছিল, যে হাইড্রোজেন বর্ণালী সারিগুলি লেখো। অনেকেই লিখেছো, কোনো অসুবিধা নেই। যে তোমার লাইমেন সিরিজ, এখানে লিখেছি আমি, কোথায় গেল, লাইমেন সিরিজ, বামার সিরিজ, ওকে, প্যাসেন, ব্র্যাকেট, ফান, হামফ্রিজ, এই পয়েন্টগুলো লিখেছো, খুব সুন্দর হয়েছে। পরেরটা সৌরজগতের গঠন এবং রাদারফোর্ডের পরমাণুর মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। আমি যেভাবে বললাম যে ভ্যালিড পয়েন্টগুলো তোমরা লিখবে। তোমরা অনেকেই অনেক কিছু লিখেছো, তোমরা বইটা পড়ো না, বুঝতে পারবে যে কোনগুলো খুব ভ্যালু দেয়, মানে ইনফরমেশন, ভালো ইনফরমেশন দেয়, সবই ইনফরমেশন দেয়, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আরও ভালো, ওইটাকেই লোকে পয়েন্ট করে, ওইটাই হচ্ছে মেন, সেই মেন জায়গাগুলোকে পয়েন্টসগুলো খোঁজার চেষ্টা করো। ওকে, পরেরটা হচ্ছে কি, প্রোটনের উৎসস্থল কি, তড়িৎক্ষরণ নলে। আমি বারবার পড়ানোর সময় বলেছিলাম যে তড়িৎক্ষরণ নলে প্রোটনের উৎস কি, গ্যাস মলিকিউলস। এই গ্যাস মলিকিউলসে কি হচ্ছে, ক্যাথোড রশ্মি বা নেগেটিভ কণার স্রোত টুক করে এখানে গিয়ে ধাক্কা মারছে, যেই নেগেটিভ কণার স্রোত ধাক্কা মারছে ওকে খুব দ্রুত গতিতে, ঠিক সেই সময়ে এর মধ্যে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এর বাইরের কক্ষে যে ইলেকট্রনটা ছিল গ্যাস মলিকিউলসের, সেই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যদি তোমার কাছে অনেক কিছু রয়েছে, তোমাকে ফটাক করে তোমার কাছে প্লাস রয়েছে এবং নেগেটিভ রয়েছে, ধরো তোমার কাছে 2টো প্লাস আছে, 2টো নেগেটিভ আছে, বা একটা প্লাস একটা নেগেটিভ আছে, তোমাকে ধাক্কা মারা হলো, ধাক্কা মেরে কি করলাম আমি, এখান থেকে একটা ইলেকট্রন বার করে দিলাম, যেই একটা ইলেকট্রন বার করলাম, তাহলে কি পড়ে থাকলো, একটা পজিটিভ পড়ে থাকলো, তাহলে কি হচ্ছে, গ্যাস মলিকিউলসটা ইজিলি পজিটিভ হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পেরেছো মানটা, যে এর বাইরে কক্ষে ইলেকট্রনটাও বেরিয়ে গেল, তাও এ পজিটিভ হয়ে গেল। এই যে পজিটিভটা যেটা হলো, ওই প্রেসারে, যে প্রেসারটা দেওয়া হয়েছিল 10⁻⁻1 mmHg, এই প্রেসারে এবং ওই ভোল্টেজ, যে 10,000 ভোল্টেজে ও কি করছে, ব্যাকে গিয়ে এই প্রেসারে ও কি করছে, অ্যানোড থেকে, মানে অ্যানোড তো একটা রশ্মি যাচ্ছে, সেই থেকে কি হচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে ক্যাথোডের দিকে। এই যে যেহেতু পজিটিভ, ক্যাথোড নেগেটিভ, ক্যাথোড কি করছে, টেনে নিচ্ছে, তো ক্যাথোড যেহেতু হোল করা ছিল, তো এটা দৃশ্যমান হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো, গ্যাসিয়াস মলিকিউলস প্রোটনের উৎপত্তি স্থল। তো তোমাদের এখানে কোশ্চেন শেষ হলো। আমার এই ছোট ছোট ট্রিক্সগুলো মনে রেখো, আর পরবর্তীকালে আমি আরও অন্য ধরনের ট্রিক্স নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষার হলে তোমরা সবাই সমানভাবে প্রত্যেকে উত্তর একই রকমই দাও, কিন্তু নম্বর যখন পাও তখন কেউ হয়তো 30-এ 30 জন 30টাই ঠিক করেছে, কেউ হয়তো দেখবে 28 পাচ্ছে, কেউ 29 পাচ্ছে, কেউ হয়তো 26 পাচ্ছে। তার কারণটা হচ্ছে
তোমাদের রিপ্রেজেন্টেশন। আমি বারবার বলছি যে তোমাদের রিপ্রেজেন্টেশন তোমাদেরকে এখন থেকে ঠিক করতে হবে, আর এই রিপ্রেজেন্টেশন ঠিক করার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। যদি যতক্ষণ তুমি ভালোভাবে কোনো আইডিয়া তোমার মাথার মধ্যে না ঢোকাতে পারছো, ততক্ষণ তুমি ভালো করে লিখতে পারবে না। বুঝতে পেরেছ? তো এরপরে আসি, কিছু জিনিস রয়েছে আইইউপিএসসির ক্ষেত্রে, আইইউপিএসসি নোমেনক্লেচারের ক্ষেত্রে, যেটা আমাকে কোশ্চেন একজন পাঠিয়েছিল, তো আমি সেটার কিছু অ্যান্সার আমি করে দিচ্ছি। কি ছিল তার প্রথমটা ছিল CH3 CH2 CH3 CH3 CH2 CH3 হ্যাঁ, একটা কথা তোমাদের আমি বলি যে আমি যে কথাগুলো বলছি খুব স্পিডে বলছি, যে আমার স্পিডটা কমাতে হবে কিনা বা আমার এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি কমেন্টে জানাও এবং শেয়ার করো বা লাইক করো, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আমি বুঝতে পারবো যে আমি কীভাবে পড়াচ্ছি, আমাকে কোথায় ইমপ্রুভ করতে হবে। তোমরা ঠিক কোন জায়গাটা বুঝতে পারছো না, যদি আমাকে সেই জিনিসগুলো লিখে পাঠাবো, মানে আমাকে বারবার যদি কমেন্ট করো, একমাত্র তবেই আমি নিজেকে শুধরে নিতে পারবো বা তোমাদেরকে সেইভাবে আমি বোঝাতে পারবো যে তোমরা কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে। কারণ আমি বুঝে নিচ্ছি, আমি ভাবছি তোমরা বুঝে নিচ্ছ, কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো না। তো তোমাদেরকে কোশ্চেন করতে হবেই। আমি তোমাকে আমার ফেসবুকে মেবি একটা পোস্ট দিয়েছিলাম, দেখেছো? যে একজন স্টুডেন্ট যে মানে স্যারের মানে কোনো এই যে ধরো আমি পড়াচ্ছি পরীক্ষায় ক্লাসরুমে যদি যে কোশ্চেন করে, সে বাকিদের কাছে 10 মিনিটের জন্য বোকা হয়ে যায়। বাকিরা ভাবে দেখছিস ভুলভাল কোশ্চেন করছে, জানে না কিছু, কিন্তু সে পরবর্তীকালে অনেক বেটার হয়, এবং যারা কোশ্চেন করে না তারা গাধা বোকা হয়। তো কমেন্টটা তোমরা আমার ফেসবুক ইয়েতে যাও, ফেসবুকে গিয়ে ডক্টর আগামী আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ফেসবুকের যে পেজটা আছে সেই পেজের আমি দিয়ে দেবো, দেখো ওখানে গিয়ে কমেন্টগুলো দেখো। ঠিক সেরকমই বলছি, আমাকে কমেন্ট করো, জানতে চাও যে স্যার এই জিনিসটা আমি কি হচ্ছে এটা পড়ানোর পরে যদি বুঝতে না পারো কোনো জিনিস, আমি সেটা একটা নতুন আরেকটা ভিডিও দেবো। তো এটা হচ্ছে এটা রয়েছে মলিকিউল, অর্গানিক মলিকিউল। তো এটার নামকরণ করতে বলেছে। আমাদের নামকরণ আমি যখন পড়াবো তখন ভালো করেই পড়িয়ে দেবো। তো এখন যেটা আছে সেটা শোনো, আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে গেলে আমাকে একটা লং চেন দেখতে হবে, যে চেনের মধ্যে কার্বনের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। তাহলে আমি এখান থেকে দেখলাম যে এখানে দেখো 1 2 3 4 5 6, এটা কার্বনের সংখ্যা বেশি আছে। যদি আমি ধরি 1 2 3 4, চারটে। এদিক থেকে যদি ধরি 1 2 3 4 5, এটা 5টা। 1 2 3 4 5 6, এটাও 6। 1 2 3 4 5 6, একই জিনিস, দুটো একই জিনিস। ওকে, তো আমাকে প্রথমে দেখে নিলাম যে আমার এই লম্বা চেনটা কোনটা হচ্ছে। এটা আমার একটা লংগেস্ট চেন, সব থেকে লম্বা চেন হচ্ছে এটা। তো এবার আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে গেলে যে এই যে সাবস্টিটিউটগুলো রয়েছে, যে এই যে CH3 যেগুলো রয়েছে, এটা সব থেকে লোয়েস্ট নাম্বার যেন পাই। ওকে, নাম্বার যেন সব থেকে কম দেওয়া হয়। যদি আমি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3, দেখো এই 3-এ দুটো মিথাইল গ্রুপ আছে। 4 5, তাহলে কি হচ্ছে 3-এ দুটো মিথাইল গ্রুপ আছে, আর এক নাম্বারিং করেই দিচ্ছি 2 3 4 5 6, তাহলে 5-এ কি আছে, একটা মিথাইল আছে। ঠিক আছে, এটা এদিক থেকে নাম্বারিং হলো। আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে কি হচ্ছে 2-এ রয়েছে আর 4-এ রয়েছে। তাহলে কে ছোট সব থেকে? প্রথম কে ছোট দেখে নাও। আমি প্রথমটা দেখব, কে ছোট? 2 ছোট। তারপরে কে ছোট? 4ও ছোট। এটা যদি বেশি ওর থেকে, কিন্তু এই মানটা নেওয়া হতো না, তাহলে এইটা নেওয়া হবে। তো নাম্বারিং তাহলে কোন দিক থেকে করব? নাম্বারিং আমি করব এই দিক থেকে। 1 2 3 4 5 6, তাহলে 2-এ কি রয়েছে? 2-এ মিথাইল রয়েছে। ওকে, 2-এ মিথাইল রয়েছে। 4-এ কি আছে? দুটো মিথাইল আছে। 2 4 4, ট্রাই মিথাইল, 3টে মিথাইল, তাই ট্রাই মিথাইল। এরপরে কি আছে দেখো, 6টা যেহেতু কার্বন রয়েছে, তখন আমরা কি বলবো? হেক্সেন। 2 2 4 ট্রাইমিথাইল হেক্সেন। 2 2 4 ট্রাইমিথাইল হেক্সেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, লিখে নাও
224 ট্রাইমিথাইল হেক্সেন। এবার দূরেরটা আমি লিখছি, তো তখন তোমরা লিখে নাও এটাকে। দেখো এটা দেখতে কেমন যেন একটা মনে হচ্ছে যে এখান থেকে নাম্বারিংটা করে দেবো 1 2 3, ব্যাপারটা সেটা নয়। আমি দেখেছি যারা অ্যান্সার করেছে আমাকে ওইটারও অ্যান্সার হয়েছে, কারণ যেহেতু গ্রুপে পোস্ট হয়েছে, তো এটা নয় এটা। তো এটাকে আমাকে ভাঙতে হবে। কিভাবে দেখো, আমি ভাঙছি এটাকে, তাহলে কি হচ্ছে, আমি এটাকে এভাবে লিখতে পারি কি না, দুটো আছে মানে এই কার্বনে দুটো CH2 CH, বলো আমি এটা লিখতে পারি কিনা? অবশ্যই আমি লিখতে পারি। তো আমি নাম্বারিং করব 1 2 3 4 and 5। দেখো খুব সহজ হয়ে গেছে না? দেখো 2 এ একটা মিথাইল আছে, এই 2 এ একটা মিথাইল গ্রুপ আছে, দেখো 4 এ একটা মিথাইল গ্রুপ আছে, আছে কি না? তাহলে কি হবে, লিখবো কি 2,4 ডাইমিথাইল, কি আছে 5 আছে, তাহলে কি হবে পেন্টেন। বুঝতে পেরেছো? তাহলে কি হবে এটা 2,4 ডাইমিথাইল পেন্টেন। 1 2, আমি প্রথমে বলেছি প্রথমে লংগেস্ট চেনটা আমি দেখবো, লংগেস্ট চেন দেখলাম, দিয়ে এটা অনেকে করেছে কি এই জায়গায় নাম্বারিং শুরু করে দিয়েছে, ভেবেছে এইটা পুরোটা সাবস্টিটিউয়েন্ট, না এটা সাবস্টিটিউয়েন্ট নয়। বুঝতে পেরেছো? তো এটাকেও দেখে নিতে হবে যে কোনটা, এইটা একটা সাবস্টিটিউয়েন্ট। যখন আমি পড়াবো আরো ডিটেলসে যখন পড়াবো তখন তোমরা এটা দেখতে পাবে। তো এই জিনিসটা লিখে নাও যে 2,4 ডাইমিথাইল পেন্টেন। এর পরেরটা আরো ইন্টারেস্টিং দিয়েছে, খুবই ভালো, তোমরা এটা বুঝতে পারোনি। দেখো CH2 CH2 CH CH2 CH2 CH3, আর এই CH এর সঙ্গে কি দিয়েছে, ঠিক আছে তোমরা এটা লিখে নিয়েছো। মুছে দিচ্ছে এটা আমি, হ্যাঁ, নাহলে ভিডিও স্টপ পজ করে দেখে নাও। দেখো এটা কি হবে, তাহলে আমি প্রথমে দেখবো এটাকে, আমি ভাঙবো আগে, এটাকে আমি ভাঙবো, ভেঙে দেখবো ব্যাপারটা কি আছে এর মধ্যে। এটাকে আমি নতুন করে আবার লিখছি CH3 CH2 CH2 CH CH2 CH2 and এখানে CH3, আর এই জায়গায় কি ছিল C। এই কার্বনের সঙ্গে দেখো যখনই এটা হোল কিউব আছে তার মানে হচ্ছে এই কার্বনেই 3টে লেগে আছে। বুঝতে পেরেছো? এই CH3 হোল 3 মানে এই নয় যে 3টে CH3 একসঙ্গে আছে, এভাবে তো হয় না, কারণ এখানে তো যোজ্যতা ফিল আপ করতে হবে, এটা হবে না, তো এটা নয়। তো এই কার্বনের সঙ্গে এই 3টে CH3 যুক্ত হয়ে আছে, তাহলে আমি লিখে দিলাম। দেখো এইটাকে আমি এভাবে লিখলাম, তার মানে একটা জিনিস বুঝে নাও যে এখানে আমি প্রথম খুঁজবো কি, নামকরণ করার আগে লংগেস্ট চেন, সব থেকে লম্বা চেন কি আছে। লম্বা চেন দেখছি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7 নম্বর চেন। এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 হচ্ছে না, তার মানে সব থেকে লম্বা চেন হচ্ছে এই চেনটা। তো এইটার আমাকে আগে প্রথম হচ্ছে এই মালটার এই যে এই জায়গাটা রয়েছে এটার আমাকে নামকরণ করতে হবে। তো আমি একটা জিনিস বলে দিই, এই যে কার্বনটা এরপরে নাম্বারিং কি হবে, তুমি ধরো এখানে 1 লম্বা চেন খুঁজবে, 2 3 এটা লম্বা চেন, কিন্তু এভাবে নাম্বারিং এটার হবে না। কি হবে, হবে এটাই যে এই যে কার্বনটা, যেটা যে কার্বন লম্বা চেনের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে নাম্বারিং হবে, এটা 1 এবং এটা 2, বা এটাকেও 2 করতে পারো, এটাকেও 2 করতে পারো। যদি এটাকে 2 করো বা এটাকে 2 করো তাহলে দুটো কি হচ্ছে আরো ওর গ্রুপ হয়ে যাচ্ছে। তো কি লিখবে, আমি কি লিখবে এখানে, এখানে হচ্ছে তোমার এই জায়গাটায় লিখি 1 2 3 4 5 6 and 7, তাহলে কি হবে 4।
একে এই কার্বনে এই একে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কি করলাম এক এক ডাই মিথাইল, এই গ্রুপটাকে আমরা কি বলবো ইথাইল গ্রুপ বলবো, ডাই মিথাইল ইথাইল হেপটেন। দেখো তোমরা এটা লিখো। এরপর একটা জিনিস বলি, এই যে এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলি জানো? এটাকে আমরা টারসিয়ারি বিউটাইল গ্রুপ বলি। বিটা ছোট, টারসিয়ারি বিউটাইল গ্রুপ, এই গ্রুপটাকে আমরা টারসিয়ারি বিউটাইল গ্রুপ বলি। বা এখানে তোমরা লিখতে পারো 4 টার্ট, এভাবে টার্ট বিউটাইল হেপটেন। অনেক সময় এভাবেও তোমাদের কোশ্চেন দেওয়া হয়, তোমাকে এটা লিখতে হয়। তো বুঝতে পেরেছো, লংগেস্ট চেন হেপটেন হলো 7 পর্যন্ত। এই পার্টটাকে আমরা লিখেছি 1-2 ভেঙেছি, এটা ইথাইল গ্রুপ এবং এই দুটো হচ্ছে মিথাইল রয়েছে, তাই 1-1 ডাইমিথাইল ইথাইল হেপটেন। ঠিক আছে, তোমরা লিখে নাও এটাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরেছো, আমি যখন ইউপিক পড়াবো, ইউপিক আমি শুরু করব, তো ইউপিক যখন শুরু করব প্রথমে আমি নোমেনক্লেচার দিয়ে শুরু করব। তো নোমেনক্লেচারটা যখন পড়াবো তখন তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। ঠিক আছে, এই জায়গাটা লিখে নাও। পরের কোশ্চেনটা যেটা ছিল, কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং, খুব সহজ দেখে মনে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ছোট্ট ছোট্ট ভুল হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তো এরপরে দেখো, আমরা নাম্বারিং প্রথম আমাদের কি বলেছি, খুঁজতে হবে লম্বা চেন 1 2 3 4 5 6, 6টা চেন আছে। যদি আমি এদিক থেকে গুনি 1 2 3 4, 4টা হবে না, এদিক থেকে 1 2 3 4 হবে না, তাহলে এটা লম্বা চেন। তো এরপরে দেখতে হবে যে এই গ্রুপ কোথায় রয়েছে। 1 2 3, 3-এ দেখো ফার্স্ট গ্রুপ পাচ্ছি, এদিক থেকেও 1 2 3 এই গ্রুপটাকে ফার্স্ট পাচ্ছি, এটাকে তারপরে পাচ্ছি। কিন্তু দেখো এই জায়গায় একটা ডবল বন্ড আছে, তো নাম্বারিংটা আমি এদিক থেকেও করলেও যা হবে, এদিক থেকে করলেও তা হবে, এটা ভাববে না। এদিক থেকে হবে না, এদিক থেকে গেলে, আর এদিক থেকে যদি ডবল বন্ড না থাকতো তাহলে যে কোনো একদিক দুদিক থেকে করলেই হবে। কিন্তু যেহেতু ডবল বন্ড এখানে রয়েছে, তার জন্য নাম্বারিংটা আমি এদিক থেকে করলাম। তাহলে কি হচ্ছে, কি লিখবো 3-4 ডাইমিথাইল লিখেছি, দুটো মিথাইল গ্রুপ আছে। তারপরে কি লিখবো 6 আছে, মানে হেক্স। কত নম্বরে আছে, কত নম্বরে এই গ্রুপটা রয়েছে, এই ডবল বন্ডটা রয়েছে, 2-এ রয়েছে, হেক্স 2 ইন। অনেকে দেখেছি এই 2টা লেখেনি, হেক্সিন করে রেখে দিয়েছে। যদি হেক্সিন করেছো তাহলে ভুল, কারণ ওই ইনটা যে ডবল বন্ডটা সেটা কোথায় রয়েছে, কত নম্বরে রয়েছে, সেটাও তোমাকে লিখতে হবে। তাহলে 3-4 ডাইমিথাইল হেক্সিন। ঠিক আছে, ভিডিও পজ করো আর এটা লেখো। পরেরটা দেওয়া আছে, কোথা গেল, এই যে CH3 C ট্রিপল বন্ড C CH CH3 CH3। দেখো এই জায়গায় কি হচ্ছে, 1 2 নম্বরে দেখো এটা পাচ্ছি, আর এখানে 1 2 কি হলো ব্যাপারটা, হ্যাঁ 1 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ পাচ্ছি, আর এখানে 1 2 নম্বরে একটা ট্রিপল বন্ড পাচ্ছি। তাহলে কোনটা হবে, তাহলে এই জিনিসটা কোনটা হবে সেটা আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, এটা তোমরা নিজেরা করবে। আমাকে কমেন্টে এইটার অ্যান্সার আমাকে জানাবে, আমি এটা অ্যান্সার জানাচ্ছি না, এটার অ্যান্সার আমি ইউপ্যাক নোমেনক্লেচার যখন পড়াবো তখন জানাবো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে অ্যান্সারটা জানাবে। ওকে, এটা মুছে দিলাম, ওটা লিখে নাও, লিখে আমাকে অ্যান্সার জানাবে। তারপরেরটা হচ্ছে কি আছে, দেখো তাহলে আমাকে নাম্বারিং লং চেনে করতে হবে। 1 2 3 4 5 6, 6টা রয়েছে। তো এখানে কি হবে, লম্বা চেন করলো 1 2 2ও মিথাইল, এদিক থেকে 1 2 2ও মিথাইল, এখানে মাঝে যেটা রয়েছে, তাহলে যে কোনো দিক থেকে করলেই হবে। 2 3 4
5 6, তাহলে কি লিখবো 2 5 ডাইমিথাইল। এটা কি আছে 3 কি আছে 3 ট্রিপল বন্ড আছে, 6টা কার্বন রয়েছে, কি হবে হেক্স, 3 আইন। অনেকে করেছে কি এন করেছে, ওয়াই এন হবে না, আইন হবে YNE। ওকে, মনে রাখবে এই জিনিসটা, বুঝতে পেরেছো? পরেরটা আছে CH ট্রিপল বন্ড CH3 C ট্রিপল বন্ড CH। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ইজি, 1 2 3 4 and 5। দেখতে পাচ্ছ 1 2 3 4 5, যেদিক থেকে করলে একই হবে। তাহলে কি হবে 3 ডাইমিথাইল, 3 ডাইমিথাইল 5 আছে, পেন্ট কততে আছে 1 4 আইন 1 4 বা 3 ডাইমিথাইল 1 4 পেন্টাইন, এভাবেও তোমরা লিখতে পারো। তাহলে এটা মুছে দিচ্ছি, উপরেরটা লেখো। পরেরটা কি দেওয়া আছে, পরের কোশ্চেনটা CH3 CH3 CH2 C ট্রিপল বন্ড CH। দেখো তাহলে আমি প্রথমে কি দেখবো, মিথাইল গ্রুপে দেখতে পারি, এইটাও দেখতে পারি। আমাকে বারবার দেখে নিতে হবে যে কোনটা, আমি এখানে ট্রিপল বন্ডটাকেই দেখবো, 1 2 3 4 5 এই গ্রুপের আগে ট্রিপল বন্ডটাকে আগে দেখবো। তাহলে কি হবে 4 মিথাইল পেন্ট 1 আইন, এই জিনিসটা হবে। যদি তোমাদের মনে হয় কোনো জায়গাটা ভুল হয়েছে তাহলে আমাকে বলো, আমি দেখব। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের সোমবার থেকে ভিডিও আসবে, যেটা আমার বলার ছিল, সোমবার থেকে তোমাদের ভিডিওগুলো আসবে। তো আমি ট্রাই করছি সোম বুধ এবং শুক্র এই 3 দিন তোমাদের কেমিস্ট্রির ভিডিও আসবে, এবং মাঝে হয়তো 2টো করেও আসতে পারে ওই দিনে, বা 1টা করেও আসতে পারে, কিন্তু তোমাদের আসবে। তোমাদেরকে আমি প্রথমে যেটা স্ট্রাকচার অফ অ্যাটম যেটা শুরু করেছি, স্ট্রাকচার অফ অ্যাটম, এই স্ট্রাকচার অফ অ্যাটমটা আমি এখন পড়াবো। স্ট্রাকচার অফ অ্যাটমটা আমি 2 দিন বা 1 দিন পড়াবো কিনা সেটা তোমরা বলবে, যে 1 দিন পড়াবো না 2 দিন পড়াবো। যেহেতু তোমাদের টোটাল 3টে দিনই তোমাদের ক্লাস হবে, তো আমাকে এটা বলবে যে তোমাদের 2 দিন লাগবে না 1 দিন লাগবে স্ট্রাকচার অফ অ্যাটমটা প্রথম। আর পরেরটা হচ্ছে কি, তোমাদের অর্গানিক পার্টটাও শুরু করব। তোমাদের অর্গানিক পার্ট যেটা কার্বন আছে, জৈব যৌগ, সেই পার্টটাও শুরু করব। আমি শুরু করব IUPAC নেম দিয়ে। তো এটা যখন শুরু করব তখন ভালো করে আমি নিজেও পড়ে নেবো এবং তোমাদেরকেও পড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? তো এটা 1 দিন পড়াবো না এটা 2 দিন পড়াবো, কোনটা সেটা আমাকে বলবে, যে স্ট্রাকচার অফ অ্যাটম না IUPAC, কোনটা তোমাদের 2 দিন লাগবে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার দুটোকেই চালান, কিভাবে চালাবো সেটা তোমরা বলবে। এবার হ্যাঁ, হতে পারে সোমবারে 1টা ভিডিও আসতে পারে, 2টোও আসতে পারে, বা বুধবারেও 2টো আসতে পারে, 1টা আসতে পারে, সেটা ডিপেন্ডস করছে। এবং তোমরা পরীক্ষা সপ্তাহে দেবে না তোমরা করবে কি বলে 2 সপ্তাহে একবার দেবে, সেটা আমাকে জানিয়ে দেবে। কিন্তু তোমাদের পরীক্ষা মোটামুটি যদি তোমরা সপ্তাহে দিতে পারো, ইটস ওকে, তোমাদের ক্ষেত্রে ভালো। ছোট ছোট পার্ট করে দেবো আমি, ছোট ছোট পার্টে পরীক্ষা নেবো। ধরো এটা যেমন 30 নম্বরে ছিল, এরপর থেকে 30 নম্বরের পরীক্ষা নেব না, ম্যাক্সিমাম 15 বা 20 নম্বরের পরীক্ষা নেব। তো পরীক্ষাগুলো তোমরা দিতে থাকো এবং বারবার নিজেদেরকে, আর হ্যাঁ, ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে, প্রত্যেকের অ্যান্সার দেখো, বুঝতে পারবে কার ক্যালিটা বেশি, যার কার কলাকুশলী বেশি বা ভালো হচ্ছে, সেই জিনিসটা একটু মেনটেন করে চলো। দেখো সবাই মিলে দেখো, সবার উত্তর দেখো। যদি নিজেদের থেকে ইমপ্রুভ করতে পারো তো খুবই ভালো। আর আমি তো আছি, আমি তো তোমাদেরকে কিছু না কিছু টিপস দিয়েই চলেছি। সেই টিপসগুলো নাও, নিজেদেরকে বারবার ইমপ্রুভ করো। আর আমাকে জানাও, অবশ্যই জানাবে এবং শেয়ার করে ভিডিওটাকে তোমরা তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, যাতে যারা পাচ্ছে না তারা যেন এই জিনিসগুলো দেখতে থাকে। এবং এর সঙ্গে এই পরীক্ষাগুলো আমি নিচ্ছি কেন, আস্তে আস্তে তোমাদেরকে কোশ্চেন এত সহজ করছি প্রথম আস্তে আস্তে যখন তোমাদেরকে কোশ্চেনগুলো কঠিন হতে থাকবে, তার কারণ হচ্ছে সহজের সঙ্গে কঠিন থাকবে। কারণ তোমাদেরকে বোর্ডের এক্সামের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিট এবং জয়েন্টের এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। তো তোমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে। আর তোমরা পারলে একটা জিনিস পরবর্তীকালে আমি বলবো, পরের ভিডিওতে বলবো তোমাদেরকে কি করতে হবে, বা কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবে, বা কিভাবে পড়বে, আরো কিভাবে ভালো করে পড়লে তোমরা ভালো করে
সব কিছু করতে পারবে, শুধু কেমিস্ট্রি নয়, বাকি যত সাবজেক্ট আছে। তো আমি সেই সমস্ত টিপসও তোমাদের দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, আমার ফেসবুক অ্যাকাউন্টে থাকো, খুব সুবিধা হবে। এবং সেখানে তোমরা নিজেরা যে গ্রুপটা বানানো আছে ডক্টর একাডেমি মেন বলে, যদি তোমরা চাও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ওই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই গ্রুপে তোমরা আলোচনা করো, তোমরা তোমাদের কোশ্চেনকে পোস্ট করো। আমার যদি সময় না হয়ে থাকে তো তোমার কোনো না কোনো বন্ধু ওই অ্যান্সার জানে, তারাও ওই অ্যান্সারটা ওখানে দিয়ে দেবে। তোমরা ওখানে ছবি পোস্ট করো, কোনো অসুবিধা নেই, ভালো ভালো ছবি পোস্ট করে নিজেরা করবে, কোনো বাইরে থেকে লিঙ্ক শেয়ার করো না। বাস তোমরা ওটা করে নিজেদেরকে নিজেরা ইমপ্রুভ করতে থাকো এবং ভালো করে ইমপ্রুভ করো, ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের সঙ্গে আছি, আমি ট্রাই করব তোমাদের সিলেবাসটা শেষ করার। এবং তোমরা আমাকে জানাবে যে তোমাদের পরীক্ষা কতদূর পর্যন্ত হবে, স্যার এতদিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। তো আমি সেরকমভাবে ট্রাই করব, কারণ আমার নিজের কাজও আমাকে করতে হবে এবং তোমাদেরকেও পড়াতেও হবে, এবং তোমাদেরকে পড়ানোর জন্য আমাকেও নিজেকে পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা না করলে আমি ভুলে গেছি, তো আমাকে নতুন করে পড়তে হবে এবং নতুন করে তোমাদেরকে বোঝাতে হবে। আবার আমাকে ভাবতে হয় তোমাদেরকে এটা বোঝালে তোমরা বুঝতে পারবে কি না। হয়তো আমি এটা পড়ালাম বা বোঝালাম, তোমরা তো বুঝতে পারলে না, তো আমাকে সেটা কমেন্টে জানাবে যে স্যার এই পার্টটা বুঝতে পারিনি। দেখবে আমি ওটার জন্য হয়তো ফেসবুক লাইভে এসে, ধরো আমি ইউটিউবে ভিডিওটা দিলাম না, আমি ফেসবুক লাইভে এসে ওই জিনিসটা বুঝিয়ে দিলাম, এটা আমি করতেই পারি। তো তোমরা আমাকে অবশ্যই এই জন্য কমেন্ট অবশ্যই করবে, হয় আমি ফেসবুক লাইভে আসবো বা হয়তো হোয়াটসঅ্যাপে আসবো, ইউটিউবে আসবো। তো আজকের জন্য টাটা এবং বাই বাই, সবাই ভালো থেকো।